আসসালামু আলাইকুম। গত ক্লাস পর্যন্ত আমরা এই ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের ইউজার পর্যন্ত দেখেছিলাম। তো আমি আশা করব যে যে সমস্ত বিষয় অলরেডি এক্সপ্লেন করা হয়েছে সেই সম্পর্কে আপনাদের একটা ক্লিয়ার আইডিয়া বা ধারণা হয়ে গেছে। তো আজকের পর্বে আমরা ইউজারের পরবর্তী যে অপশনগুলো রয়েছে যেমন টুলস এবং সিটিংস নিয়ে আলোচনা করব। তো আমরা যদি এখানকার টুলস অপশনটাতে আসি, এখানে আমরা অনেকগুলো অপশন পাবো। তো এইখানকার মধ্যে সবথেকে মোস্ট ইম্পর্ট্যান্ট অপশনটা হচ্ছে ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট। তো আপাতত আমি এই দুইটা অপশনকেই একসাথে ওপেন অবস্থায় রাখি। তো এইটা হচ্ছে আমাদের ইম্পোর্টের ইন্টারফেস এবং এটা হচ্ছে এক্সপোর্টের ইন্টারফেস। তো ফার্স্টে আমাদের আগে বুঝতে হবে যে আসলে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের জন্য ইম্পোর্ট এক্সপোর্ট আসলে কী এবং এটা কিভাবে কাজ করে। তো আমি যদি এক লাইনে বলি, আমরা যদি কোনো কিছু একটা ওয়েবসাইট থেকে ডাউনলোড করে অন্য আরেকটা নতুন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে সেটাকে ইমপ্লিমেন্ট করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমরা এই ইম্পোর্ট এক্সপোর্ট টুলসকে ব্যবহার করতে পারি। আমি যদি আর একটু ব্রিফলি আপনাদেরকে বোঝানোর ট্রাই করি, সাপোজ ধরেন আমাদের এই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে কিন্তু অনেক ধরনের কন্টেন্ট থাকতে পারে, তাই না? হতে পারে সেটা ব্লগ পোস্ট, হতে পারে সেটা পেজেস, হতে পারে আমাদের ওয়েবসাইটের কমেন্টস, হতে পারে কোনো একটা কাস্টম ফিল্ড বা টার্মস, অথবা আমরা যে মেনুগুলো ক্রিয়েট করেছিলাম সেই মেনু, অথবা কোনো কাস্টম পোস্ট, অথবা মিডিয়া লাইব্রেরির মধ্যে যেই ফাইলগুলো রয়েছে সেগুলো। তো বলতে পারি আমাদের ওয়েবসাইটে কিন্তু বিভিন্ন ধরনের কন্টেন্ট থাকতে পারে। তো এখন আপনি যদি চান যে কোনো একটা স্পেসিফিক কন্টেন্টকে অথবা সমস্ত কন্টেন্টকে একসাথে আপনি এই ওয়েবসাইট থেকে একটা ব্যাকআপ ক্রিয়েট করবেন এবং একটা ফাইল জেনারেট করে সেটাকে ডাউনলোড করবেন এবং আপনি একাধারে অন্য আরেকটা নতুন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে বা অন্য নতুন একটা ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে গিয়ে সেগুলোকে আপলোড করবেন, যাতে করে আমাদের এই ওয়েবসাইটে যে কন্টেন্টগুলো ছিল সেগুলো নতুন আরেকটা ওয়েবসাইটে ইমপ্লিমেন্ট হয়ে যায়। সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই টুলসটা সব থেকে ইউজ করে থাকি। এখানে দেখেন অল কন্টেন্ট নামে একটা অপশন রয়েছে এবং নিচে এখানে ডাউনলোড এক্সপোর্ট ফাইলের একটা অপশন রয়েছে। তো অল কন্টেন্টে আমরা যখন ক্লিক করা অবস্থায় আছি, ইট মিনস আমাদের ওয়েবসাইটে যতগুলো কন্টেন্ট আছে, পোস্ট পেজ, তারপরে হচ্ছে কাস্টম পোস্ট বা নেভিগেশন মেনু, এখন আমরা যদি ডাউনলোড এক্সপোর্ট ফাইল অপশনটাতে ক্লিক করি তাহলে কিন্তু আমরা একটা ফাইল পেয়ে যাব এবং এই ফাইলটা যদি আমরা অন্য আরেকটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে আপলোড করি তাহলে কিন্তু সেই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে আমাদের এই ওয়েবসাইটে যতগুলো পোস্ট অথবা কমেন্ট বা নেভিগেশন মেনু ছিল সেগুলো কিন্তু সেখানে গিয়ে আবার আপলোড হয়ে যাবে অথবা ইম্পোর্ট হয়ে যাবে। তো এটাই হচ্ছে আমাদের এই কনসেপ্ট। এখন আমরা যে শুধুমাত্র অল কন্টেন্ট মানে সমস্ত টাইপের কন্টেন্ট নিব, এটা কিন্তু এরকম না। এখন এটা কিন্তু এরকমও হতে পারে যে আমার শুধুমাত্র পোস্ট দরকার, মানে এই ওয়েবসাইটে যতগুলো পোস্ট আপলোড করা আছে আমি চাচ্ছি যে এগুলো এখান থেকে আমরা এক্সপোর্ট করে নতুন আরেকটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে সেগুলোকে সেট আপ করবো। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু অল কন্টেন্ট অপশনে ক্লিক করবো না, আমরা জাস্ট সিম্পলি এখানে পোস্টের একটা অপশন কিন্তু পেয়ে যাব। তো আমরা যদি এখানে পোস্ট অপশনটাতে ক্লিক করি, এখানে কিন্তু আমাদের আরও অনেকগুলো অপশন বের হয়েছে, তাই না? তো এখানে দেখেন ফার্স্টের অপশনটা হচ্ছে ক্যাটাগরি। এখন এখানে অল দেওয়া আছে, তার মানে আমাদের ব্লগ পোস্ট কিন্তু অনেকগুলো ক্যাটাগরির হতে পারে। তো অনেকগুলো ব্লগ পোস্টের অনেকগুলো ক্যাটাগরি হতে পারে। এখন আমি যদি চাই যে আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে যতগুলো ব্লগ পোস্ট রয়েছে সবগুলোকে আমি এক্সপোর্ট করব, সেক্ষেত্রে কিন্তু আমি এই অল অপশনটাতে ক্লিক করে রাখতে পারি, তাহলে কিন্তু আমার যতগুলো ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরিগুলো কিন্তু এক্সপোর্ট হয়ে যাবে। এখন আমি যদি চাই যে না, আমি সমস্ত ব্লগ পোস্টকে এক্সপোর্ট করব না, আমি শুধুমাত্র আমাদের ওয়েবসাইটের হেলথ অ্যান্ড ফিটনেস রিলেটেড যতগুলো ব্লগ পোস্ট রয়েছে সেগুলোকে আমরা শুধুমাত্র এক্সপোর্ট করব, সেক্ষেত্রে কিন্তু আপনি ক্যাটাগরি ওয়াইজও আপনি সিলেক্ট করে কিন্তু ফাইলগুলোকে ডাউনলোড করতে পারেন বা এক্সপোর্ট করতে পারেন। এখানে শুধু তাই না, সাপোজ ধরেন আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে অনেকগুলো ইউজার রয়েছে। এখন এক এক ইউজার তো এক এক ব্লগ পোস্ট লিখতে পারে, তাই না? এখন আমি চাচ্ছি যে স্পেসিফিক কোনো একটা পার্সনের যে ব্লগ পোস্টগুলো এখানে আপলোড করা অবস্থায় আছে সেগুলোকে আমি এক্সপোর্ট করব। সেখানে কিন্তু আপনি যদি অথর অপশনটাতে ক্লিক করেন তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইটে যতগুলো ইউজার আছে সবগুলো কিন্তু এক এক করে শো করবে। এখন আপনি চাইলে কিন্তু স্পেসিফিক কোনো একটা পার্সনের পোস্টগুলোকে কিন্তু আপনি সিলেক্ট করে কিন্তু এক্সপোর্ট করতে পারবেন। ওকে, তারপরে এখানে আরেকটা অপশন রয়েছে স্টার্ট ডেট। এখন সাপোজ ধরেন আমাদের ওয়েবসাইটে অনেকগুলো ব্লগ পোস্ট আছে, 100, 200 বা 500 ব্লগ পোস্ট রয়েছে। এখন 2022 সালেরও রয়েছে, 2021 সালেরও রয়েছে, অথবা 2020 সালেরও রয়েছে। এখন আপনি চাচ্ছেন না সমস্ত ব্লগ পোস্টগুলোকে এক্সপোর্ট করতে, আপনি চাচ্ছেন যে শুধুমাত্র 2022 সালের অক্টোবর মাসের যেই পোস্টগুলো রয়েছে অথবা 2021 সালের ডিসেম্বর মাসে যতগুলো পোস্ট আপলোড হয়েছে সেগুলোকে আপনি এক্সপোর্ট করতে, আপনি কিন্তু সেটাও করতে পারবেন। এই যে দেখেন
স্টার্ট ডেট এখানে অক্টোবর 2024 এবং ইন ডেট হচ্ছে অক্টোবর 2024 দেওয়া আছে। কারণ হচ্ছে আমাদের এটা কিন্তু একদম একটা ওয়ার্ডপ্রেস ব্ল্যাঙ্ক একটা ড্যাশবোর্ড, এখানে কিন্তু আমাদের শুধুমাত্র একটা ব্লগ পোস্ট আপলোড করা আছে। যদি আমাদের এখানে অনেকগুলো ব্লগ পোস্ট থাকতো এবং সেগুলো যদি অনেক আগের হতো বা ওল্ড ব্লগ পোস্ট হতো, তাহলে কিন্তু আমরা সেই আগের যে ডেটগুলো ছিল সেগুলো কিন্তু দেখতে পারতাম। বাট এখন যেহেতু আমাদের নতুন একটা ড্যাশবোর্ড আমরা জাস্ট 2 দিন আগে ক্রিয়েট করেছি, একটা ব্লগ পোস্ট আপলোড করেছি, দ্যাটস ওয়াই কিন্তু আমরা এখানে সেই টাইমগুলো পাচ্ছি না। তাও আমরা কিন্তু অক্টোবর 2024 থেকে অক্টোবর 2024 এটাকে আমরা সিলেক্ট করতে পারতেছি। ওকে, তো যাই হোক, এখান থেকে আপনারা জাস্ট এইটুকু আইডিয়া নেন, যেখান থেকে কিন্তু স্পেসিফিক মান্থের পোস্টগুলোকে কিন্তু আপনি এক্সপোর্ট করতে পারবেন। ওকে, এখানে স্ট্যাটাস অল দেওয়া আছে, যেমন আমাদের ব্লগ পোস্ট কিন্তু বিভিন্ন স্ট্যাটাসে হতে পারে, সেটা পাবলিশ অবস্থায় থাকতে পারে, শিডিউল করা অবস্থায় থাকতে পারে, ড্রাফটে থাকতে পারে, পেন্ডিংয়ে থাকতে পারে, প্রাইভেটে থাকতে পারে। এখন আপনি যদি চান যে শুধুমাত্র যে সমস্ত পোস্ট আমাদের এই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে পাবলিশ অবস্থায় আছে সেগুলোকে আপনি এক্সপোর্ট করবেন, আপনি কিন্তু সেটাও করতে পারেন। অথবা আপনি যদি চান যে যেগুলো ড্রাফট বা প্রাইভেট করা অবস্থায় আছে সেগুলোকে এক্সপোর্ট করতে, আপনি কিন্তু সেটাও করতে পারেন। আর যদি চান যে না, আমার যতগুলো ব্লগ পোস্ট আছে হোয়াট এভার, সেটা ড্রাফটে হোক, পেন্ডিংয়ে হোক, প্রাইভেটে হোক, শিডিউলে হোক, আপনি সবগুলোকে এক্সপোর্ট করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এই অল অপশনটাতে ক্লিক করে রাখতে পারেন। তো আমি এখানে অল অপশনটাতে ক্লিক করে রাখলাম। তো ইট মিনস আমাদের ওয়েবসাইটে যতগুলো পোস্ট আছে এবং অথর মানে আমার নামে যেই ওয়েবসাইটের পোস্টগুলোকে আপলোড করা হয়েছে সমস্ত পোস্ট স্ট্যাটাস হচ্ছে অল, এগুলো আমরা একটা ব্যাকআপ জেনারেট করব বা একটা ফাইল জেনারেট করব বা ফাইল ডাউনলোড করব। ওকে, তো জাস্ট সিম্পলি এখানে ডাউনলোড এক্সপোর্ট ফাইলে আমরা যদি ক্লিক করি, এই যে দেখেন ওয়ার্ডপ্রেস 2024-10-10.xml নামে কিন্তু আমরা একটা অপশন এখানে আমরা পেয়ে যাবো। তো এটাই হচ্ছে সেই ফাইল। এই ফাইলটাকে আমরা যদি নতুন অন্য আরেকটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ইমপ্লিমেন্ট করতে চাই, সেটা আমরা যখন ইম্পোর্ট অপশনটা দেখবো তখন আমরা সেই জিনিসটা নিয়ে বিস্তারিত আলোচনা করে নিব। জাস্ট আমরা আরেকটু বিষয় এখানে আলোচনা করে নিই। সাপোজ ধরেন আমরা তো পোস্ট দেখলাম, তাই না? সো অ্যাজ লাইক পোস্ট আমরা যদি পেজেস অপশনটাতে যাই, আমরা কিন্তু সেম অপশন পাবো। এখানে অথর দেওয়া আছে, এখানে স্টার্ট ডেট দেওয়া আছে, এখানে স্ট্যাটাস দেওয়া আছে, পাবলিশ, শিডিউল, ড্রাফট, পেন্ডিং, তারপর হচ্ছে প্রাইভেট। তো ইট মিনস এখানে আমরা পোস্ট এক্সপোর্ট করতে পারলাম। এখান থেকে আমরা আমাদের ওয়েবসাইটে, সাপোজ ধরি আমাদের ওয়েবসাইটের এখন পর্যন্ত 6টা পেজ আপলোড করা আছে বা পাবলিশ করা আছে। ওকে, তো এখানে অল দেওয়া আছে। এখন আমি যদি ডাউনলোড এক্সপোর্ট ফাইলে ক্লিক করি, তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইটে যতগুলো পেজেস ছিল সবগুলো পেজ কিন্তু এখানে এক্সপোর্ট হয়ে গেছে। ওকে, তারপর আমাদের এখানে ফ্লোটিং এলিমেন্টস রয়েছে, আমাদের আপাতত নাই। এখানে মাই টেমপ্লেটস রয়েছে। আমাদের যদি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা যখন আমরা এলিমেন্টর দিয়ে ডিজাইন করব, সেখানে কিন্তু আমরা এলিমেন্টরের সাহায্যে বিভিন্ন টেমপ্লেট ইউজ করতে পারি, সেই টেমপ্লেটগুলো কিন্তু আমরা এক্সপোর্ট করতে পারবো। ওকে, তারপর আরেকটা পার্ট হচ্ছে মিডিয়া। ওকে, তো এই যে দেখেন আমাদের মিডিয়া লাইব্রেরিতে কিন্তু অনেকগুলো ফাইল রয়েছে, ইমেজ রয়েছে, তারপরে ভিডিও রয়েছে, টেক্সট ফাইল রয়েছে। তো আমি যদি চাই যে এগুলোকে আমরা সমস্ত ফাইলগুলোকে এক্সপোর্ট করবো একসাথে, আমরা কিন্তু জাস্ট মিডিয়া অপশনটাতে ক্লিক করে, এখানে সিলেক্ট ডেটও দেওয়া আছে, জাস্ট সিম্পলি ডাউনলোড অ্যান্ড এক্সপোর্ট ফাইলে ক্লিক করলে কিন্তু সেগুলো ডাউনলোড হয়ে যাবে। তো জাস্ট আমি কনসেপ্টটা ক্লিয়ার করলাম যে এক্সপোর্টটা আসলে কীভাবে কাজ করে। এখন আসি ইম্পোর্টের কথায়। তো আমরা কিছুক্ষণ আগে কিন্তু একটা ব্লগ পোস্টের জন্য ফাইল এক্সপোর্ট করে রেখেছিলাম। জাস্ট সিম্পলি এখানে আমরা যখন টুলস থেকে ইম্পোর্টে আসবো, সাপোজ ধরেন এটা একটা নতুন ওয়েবসাইট অথবা নতুন ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড। ওকে, এটা যে এই ওয়েবসাইট, এটা ধরার কোনো দরকার নাই, জাস্ট আমি বোঝানোর সুবিধাতে দেখাচ্ছি। এটা একটা নতুন ড্যাশবোর্ড। তো টুলসে আসার পর আমরা যখন ইম্পোর্টে আসবো, এখানে আমরা বিভিন্ন অপশন পাবো, ব্লগার, তারপর হচ্ছে ক্যাটাগরাইজ, ট্যাগ, কনভার্টার, তারপরে হচ্ছে লাইভ চ্যানেল। এগুলো আমাদের দেখার কোনো দরকার নাই, আমরা যেহেতু ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করি। এই যে ওয়ার্ডপ্রেস নামে একটা অপশন রয়েছে, এখানে আমাদের ইনস্টল নাও এই অপশনটাতে ক্লিক করতে হবে। তো এটা ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের একটা ওয়ার্ডপ্রেস ইম্পোর্টের জন্য একটা নতুন ফাইল ইনস্টল হচ্ছে। ওকে, নতুন ফাইল অথবা নতুন টুলস অথবা নতুন প্লাগইন যেটাকে বলি। আমি যদি এখান থেকে প্লাগইন অপশনটাতে যাই, দেখেন আমার কিন্তু নতুন একটা প্লাগইন ইনস্টল হয়ে গেছে। এটাকে জাস্ট অ্যাক্টিভ এখান থেকে করলেও হবে, অথবা এখান থেকে রান ইম্পোর্টারে ক্লিক করলেও কিন্তু কাজ হবে, সেম প্রসেস। ওকে, তো এখন আমি জাস্ট রান ইম্পোর্টার এই অপশনটাতে ক্লিক করলাম। দেখেন এখানে আমাদের কিন্তু ব্রাউজের একটা অপশন রয়েছে। দেখেন এইটা হচ্ছিল আমাদের পোস্টের সেই এক্সপোর্ট ফাইলটা। আমি জাস্ট এখানে ক্লিক করলাম, এরপর হচ্ছে আপলোড ফাইল অ্যান্ড ইম্পোর্ট। জাস্ট এইভাবে আপনি আপলোড করবেন। এখানে দেখেন আমাদের সিলেক্ট অপশনে কিন্তু ইউজার দেওয়ার কথা আছে, তার মানে হচ্ছে আমরা যেই ওয়েবসাইট থেকেই ব্লগ পোস্ট বা পেজ এক্সপোর্ট করে থাকি না কেন, সেই ওয়েবসাইটের যে ইউজারগুলো আছে সেগুলোও কিন্তু একসাথে এক্সপোর্ট হয়ে যায়। তো আমরা এখন যদি চাই যে সেই ইউজারটা আমাদের এই নতুন ওয়েবসাইটে থাকবে না, তাই না? তো আমরা যদি চাই সেই ইউজারগুলো কনভার্ট করে আমাদের ইউজারের মধ্যে জেনারেট হয়ে যাবে অটোমেটিক্যালি, যাতে করে সাপোজ ধরেন এটা তো আমাদের একটা ব্লগ পোস্টের এক্সপোর্ট ফাইল ছিল, তো এটাকে আমরা ইম্পোর্ট করতেছি। এখন আমি যদি কাজী তালাত বা যেই নামই থাকুক না কেন, আমরা যদি এখানে সিলেক্ট করে দিই, তাহলে কিন্তু গত যেই ওয়েবসাইটটা ছিল বা পাস্টের যে ওয়েবসাইটটা ছিল, সেখানে যেই অথরটা ছিল বা যেই ইউজারটা ছিল, সেটা কিন্তু কনভার্ট হয়ে আমাদের ওয়েবসাইটের যে অথরটা আছে, যেমন কাজী তালাত, সেই নামে কিন্তু আমার ব্লগ পোস্টগুলো শো করবে নতুন করে। ওকে, সো
আই থিঙ্ক কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। এরপর হচ্ছে আরেকটা অপশন রয়েছে ডাউনলোড অ্যান্ড ইম্পোর্ট ফাইল অ্যাটাচমেন্ট, মানে আমাদের ব্লগ পোস্ট বা পেজের মধ্যে যেই মিডিয়া ফাইলগুলো রয়েছে বা অ্যাটাচমেন্টগুলো রয়েছে সেগুলো হচ্ছে ডাউনলোড মানে আপলোড হয়ে যাবে। জাস্ট সিম্পলি ক্লিক অপশনটাতে ক্লিক করবেন। এরপর আমরা যদি সাবমিট বাটনটাতে ক্লিক করি তাহলে আমরা যেই ওয়েবসাইট থেকে ব্লগ পোস্ট অথবা যে কন্টেন্টগুলো এক্সপোর্ট করেছিলাম সেগুলো কিন্তু এই নতুন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে অটোমেটিক্যালি ইম্পোর্ট হয়ে যাবে এবং সেগুলো কিন্তু আমরা ইউজ করতে পারবো। সো দিস ইজ দ্য কনসেপ্ট অফ ইম্পোর্ট এক্সপোর্ট। এরপরে অ্যাভেলেবল টুলসে কিছু নাই। আমরা যদি সাইট হেলথ স্ট্যাটাস অপশনটাতে যাই, আমাদের ওয়েবসাইটের বিভিন্ন হেলথ বা বিভিন্ন আপডেট সম্পর্কে আমরা এখান থেকে জানতে পারবো, পারফরমেন্স জনিত বিষয় বা স্পিড জনিত বিষয়, যে দেখেন আমাদের অল প্লাগইনস আর আপ টু ডেট, তারপরে অল থিমস আর আপ টু ডেট, তারপরে ওয়ার্ডপ্রেস ভার্সন আপ টু ডেট, সব কিছু ঠিকঠাক আছে। কোনো যদি ইরর থাকে তাহলে কিন্তু আপনি এখান থেকে সেগুলোকে দেখতে পারবেন। তো এখানে আমাদের আর কোনো কাজ নাই। আমরা যদি সিটিংস অপশনটাতে যাই, এখানে আমাদের অনেকগুলো কাজ দেখতে হবে। ওকে, তো এখানে দেখেন সাইট টাইটেল দেওয়া আছে, ট্যাগ লাইন দেওয়া আছে। আমরা হচ্ছে সিটিংসের জেনারেল পার্টটাতে আছি এবং একটা সাইট আইকনের পার্টটা আছে। তো ফার্স্টে আমি জাস্ট আপনাকে একটা এক্সাম্পল দিই এটা আসলে কি এবং এটা কিভাবে কাজ করে। সাপোজ আমি একটা ওয়েবসাইট ওপেন করি, যেটা আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম, অথবা আমরা এখান থেকে এই যে এই ওয়েবসাইটটা ওপেন করি। ওকে, তো আমি এখন বর্তমানে দুইটা ওপেন করা অবস্থায় আছি, দুইটা ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটে আমরা যদি একটু উপরের দিকে তাকাই, এই যে উপরে যে বারটা রয়েছে সেখানে তাকাই, এখানে দেখেন মেসেজ ইন ডলার্স টেক্সাস নামে একটা নাম রয়েছে, এরপর একটা স্ল্যাশ বা একটা দাড়ি চিহ্ন দেওয়া আছে এবং এরপরে কিন্তু আরেকটা রিল্যাক্স অ্যান্ড রিল্যাক্সেশন কিছু একটা দেওয়া আছে। তো এটাকে আমরা বলতে পারি সাইট টাইটেল এবং এটাকে বলতে পারি আমরা সাইট ট্যাগ লাইন। এই যে দেখেন এটা হচ্ছে আমাদের সাইটের টাইটেল এবং এটা হচ্ছে ট্যাগ লাইন। তো এটা কিন্তু আমাদের এইভাবে শো করে, আমাদের যে ট্যাব বারটা থাকবে সেই বারের প্রথমে আমাদের সাইটের টাইটেলটা শো করবে এবং তারপর আমাদের ট্যাগ লাইনটা শো করবে। তো এই সাইটের টাইটেল আমরা সবসময় ওয়েবসাইটের যেই বা বিজনেস রয়েছে সেই বিজনেসের যে নামটা রয়েছে সেই নামটা দিব, সিম্পলি নামটা দিব, মানে ওয়েবসাইটের নাম, এবং ট্যাগ লাইনে আমরা সেই বিজনেস রিলেটেড একটা সুন্দর ওয়ার্ড বা সুন্দর একটা ট্যাগ লাইন আমরা সেখানে দিয়ে দিতে পারি। ওকে, এবং আরেকটা হচ্ছে সাইট আইকন। এই যে দেখেন আমাদের এই ওয়েবসাইটটার মধ্যে এই যে আমাদের যদিও এটার মধ্যে কোনো ট্যাগলাইন দেওয়া নাই, জাস্ট সাইট টাইটেল দেওয়া আছে। আমরা যদি এটাকে একটু এদিকে নিয়ে যাই, সাপোজ ধরেন আমি এটাকে কেটে আরেকবার দেখাই, এই যে এখানে আমাদের একটা আইকন রয়েছে, তাই না? এই আইকনকে আমরা সাইট আইকন অথবা আমরা এটাকে ফ্যাব আইকন বলতে পারি। এই যে এই ওয়েবসাইটের ক্ষেত্রেও যদি আমরা দেখাই, এই যে এটা হচ্ছে আমাদের সাইট আইকন অথবা ফ্যাব আইকন। তো এটা কিন্তু ম্যান্ডেটরি এবং মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পার্ট, কারণ এটা কিন্তু এসইওর ক্ষেত্রে অনেকটা ইফেক্টিভ। ওকে, সো এটা সবসময় আপনারা দিয়ে রাখবেন। সো লোগোর যেই সাইজই হোক না কেন, সেই সাইজের যে স্কোয়ার ভার্সনটা রয়েছে সেইটা সবসময় আপনারা আপলোড করার ট্রাই করবেন। সাপোজ ধরেন আমাদের এখানে যদিও কোনো লোগো নাই, আমি জাস্ট কনসেপ্টটা বুঝাই। জাস্ট সিম্পলি এখানে আইকন অপশনটাতে ক্লিক করবেন, এরপর সাপোজ ধরেন আমি এই অপশনটাকে নিব। এটা কিন্তু একটা স্কোয়ার সাইজের ইমেজ না, এটা কিন্তু ফুল উইথ সাইজের একটা ইমেজ। আমি যদি সেট অ্যাজ সাইট আইকন অপশনটাতে ক্লিক করি, এখানে কিন্তু আমাকে সাইটটাকে মানে যে ইমেজটা রয়েছে সেটা কিন্তু ক্রপ করতে বলতেছে। তো আমি এটাকে ক্রপ করলাম। ক্রপ করার পর জাস্ট সিম্পলি সেভ চেঞ্জেস অপশনটাতে ক্লিক করলাম। এখন আমি যদি আমাদের ওয়েবসাইটটাকে এখান থেকে যে ভিজিট নাও অপশনটাতে ইউজ করে ভিজিট করি, এই যে দেখেন কাচিত আলাদ, এটা হচ্ছে আমাদের সাইটের নেম এবং এটা হচ্ছে আমাদের সাইটের ট্যাগলাইন এবং এই যে এটা হচ্ছে আমাদের ফ্যাব আইকন। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট পার্ট। ওকে, সো এটা সবসময় আপডেট করে রাখবেন। ওকে, তারপরে হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস অ্যাড্রেস। এখানে আমাদের অ্যাড্রেস দেওয়া আছে, যে দেখেন HTTPS দেওয়া আছে। যদি আমাদের SSL সার্টিফিকেট না থাকতো তাহলে কিন্তু সিকিউর থাকতো না, তাহলে কিন্তু HTTP শো করতো। ওকে, তো যাই হোক আমাদের এখানে অ্যাডমিনিস্ট্রেটর ইমেল অ্যাড্রেস রয়েছে। এখানে যদি আপনি আপনার ওয়েবসাইট হয়ে থাকে তাহলে আপনার ইমেল থাকবে, আর যদি আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট হয়ে থাকে তাহলে ক্লায়েন্টের মেল থাকবে। ওকে, অথবা ক্লায়েন্টের বিজনেস মেল থাকবে। তারপরে মেম্বারশিপ এনিওয়ান ক্যান রেজিস্টার। এই জিনিসগুলো আমরা আরও পরবর্তীতে বুঝবো, জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার রাখি। সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে কিন্তু অনেকগুলো কাস্টমার আসতে পারে, তাই না? সাপোজ ধরেন একটা ই কমার্স ওয়েবসাইট, এখন সে কিন্তু এসে একটা প্রোডাক্ট পারচেস করবে, তাই না? সে যখন একটা প্রোডাক্ট পারচেস করবে অটোমেটিক্যালি আমাদের ওয়েবসাইটের মধ্যে কিন্তু তার জন্য একটা অ্যাজ এ কাস্টমার বা অ্যাজ এ সাবস্ক্রাইবার কিন্তু একটা রোল ক্রিয়েট হয়ে যাবে, যাতে করে সে এই আমাদের ওয়েবসাইটের অ্যাকাউন্টে লগ ইন করে সে দেখতে পারে যে পাস্টে কী অর্ডারগুলো ছিল বা সে কী অর্ডার করেছে বা তার অ্যাড্রেস বা বিভিন্ন ধরনের ইনফরমেশন। তো আমরা যদি এনিওয়ান ক্যান রেজিস্টার এই অপশনটাতে ক্লিক করি তাহলে কিন্তু যে কেউ এসে আমাদের ওয়েবসাইটের মধ্যে রেজিস্টার করতে পারবে বা সাইন আপ করতে পারবে, এবং সেই সাইন আপের রোলটা হবে হচ্ছে সাবস্ক্রাইবার। এখানে কিন্তু ভুলেও অথর, এডিটর অথবা অ্যাডমিনিস্ট্রেটর দেওয়া যাবে না, আদারওয়াইজ কিন্তু সে আমাদের ওয়ার্ডপ্রেসের ব্যাক এন্ডে চলে যেতে পারবে এবং সে এই সমস্ত বস্তুগুলো কিন্তু আমাদের মতো হ্যান্ডেল করতে পারবে। সো এখানে ম্যাক্সিমাম সাবস্ক্রাইবার, যাতে করে আমাদের যেই কাস্টমার রোলটা আছে সেই রোলে সে সাইন আপ করতে পারে এবং ওয়েবসাইটে ভিজিট করে জাস্ট তার
যাবতীয় ইনফরমেশন বা সেই ওয়েবসাইটে যা যা করলো সেগুলো দেখতে পারবে। ওকে, সো ম্যান্ডেটরি এখানে এই অপশনগুলো সিলেক্ট করবেন না, জাস্ট সাবস্ক্রাইবার অপশনটা সিলেক্ট থাকবে এবং আপনি চাইলে এখানে এনিওয়ান ক্যান রেজিস্টার এই অপশনটাতে ক্লিক করে রাখতে পারেন যদি আমাদের ওয়েবসাইটটা ব্লগ বেসড ওয়েবসাইট হয় অথবা মেম্বারশিপ ওয়েবসাইট হয় অথবা ই কমার্স ওয়েবসাইট হয়। ওকে, বিজনেস ওয়েবসাইটের ক্ষেত্রে আসলে এটার কোনো দরকার হয় না। এরপর হচ্ছে সাইট ল্যাঙ্গুয়েজ, মানে আপনার ক্লায়েন্ট বা আপনার যেই দেশ বা কান্ট্রি সেটার যেই ল্যাঙ্গুয়েজটা রয়েছে সেটা কিন্তু আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন। এখন সাপোজ ধরেন কোনো একটা ক্লায়েন্টের কান্ট্রি হচ্ছে সাপোজ ধরেন এই যে এটা না, এটা আমি আরেকটু সুন্দর একটা এক্সাম্পল দিই। কোনটা, এই যে এটা হতে পারে, এটা মেবি স্প্যানিশ টাইপের হতে পারে কোনো একটা কিছু। ওকে, সো সাপোজ ধরেন কোনো একটা ক্লায়েন্ট আপনার কাছে আসলো এবং সে হচ্ছে নেদারল্যান্ডের একটা ক্লায়েন্ট। ওকে, সো তার ওয়েবসাইটটা কিন্তু নেদারল্যান্ড বেসড। তো নেদারল্যান্ডের যেই ল্যাঙ্গুয়েজটা আছে সেটার নাম হচ্ছে ডাচ, এই যেটা। ওকে, ডাচ। তো সে কিন্তু ডাচ অবস্থায় তার সাইট টাইটেল বা ল্যাঙ্গুয়েজটা কিন্তু রাখবে। এখন সে কিন্তু এই যেই কী বলে ল্যাঙ্গুয়েজটা রয়েছে সেটা কিন্তু ডাচ অবস্থায় আপনাকে দিবে। তো এখন আপনি তো ডাচ ল্যাঙ্গুয়েজ জানেন না, তাই না? সেক্ষেত্রে এখন আপনি কী করবেন? সিম্পলি কিচ্ছু করার নাই, আপনি সিটিংসে এসে জেনারেলি এসে এখান থেকে আপনি ডাচ থেকে আবার ইউনাইটেড স্টেট যে ইংলিশ অপশনটা রয়েছে সেটাতে আপনি সিলেক্ট করে কাজ করবেন। কিন্তু কাজ করে যখন আপনি সেই ক্লায়েন্টটাকে কাজটা জমা দিবেন তখন কিন্তু আবার চেঞ্জ করে আপনাকে সেই ডাচ আগের যে ভার্সনটা ছিল সেটাতে আপনাকে ফেরত যেতে হবে। সাপোজ ধরেন আমি এখান থেকে যে বাংলা করে দিলাম। ওকে, এরপর আমি যদি সেভ চেঞ্জেস অপশনটাতে ক্লিক করি, দেখি কি হয়। এই যে দেখেন আমাদের সমস্ত কিছু কিন্তু বাংলা হয়ে গেছে। এখন আপনি বাংলা বুঝেন, আপনি ওয়েবসাইটটা ক্লিয়ার করলেন, কমপ্লিট করলেন, এরপরে কিন্তু যখন আপনি ক্লায়েন্টকে জমা দিবেন সে যখন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে লগ ইন করবে সে তো আর বাংলা বুঝবে না, তাই না? তখন কিন্তু আপনাকে আবার তাকে হ্যান্ড ওভার করার আগে ইংলিশ এই অপশনটাতে ক্লিক করে রাখতে হবে। ওকে, সো এটাই হচ্ছে আমাদের ওয়েবসাইটের সাইট ল্যাঙ্গুয়েজের কাজ, মানে হচ্ছে আমাদের ওয়েবসাইটের যেই দেশেরই হোক না কেন সেই দেশের ল্যাঙ্গুয়েজটা কিন্তু এখানে সিলেক্টেড অবস্থায় থাকবে। ওকে, তারপর হচ্ছে টাইম জোন। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের যে বিজনেসটা রয়েছে সেই বিজনেস বা সেই লোকেশনের বা সেই দেশের যেই টাইম জোনটা রয়েছে সেই টাইম জোন অনুসারে কিন্তু সেটা অটোমেটিক্যালি নিয়ে নেবে। তো বা আমাদের টাইম জোন হচ্ছে UTC 0 মেবি। সো এটা কিন্তু কান্ট্রি ওয়াইজ চেঞ্জ হবে। সো ক্লায়েন্টের কাছ থেকে জেনে নেবেন যে তোমার টাইম জোনটা কি, অথবা গুগল করলেই কিন্তু জানা যাবে যে কোন দেশের কান্ট্রি যেই টাইম জোন আছে সেটা কি। ওকে, এখানে ডেট ফরম্যাট দেওয়া আছে, যে ফার্স্টে হচ্ছে আমাদের October 10, 2024। সো ফার্স্টে হচ্ছে আমাদের মান্থ থাকবে, তারপরে হচ্ছে ডেট থাকবে, তারপরে ইয়ার থাকবে। এখানে আরও অনেকগুলো ভেরিয়েবল আছে, আপনারা চাইলে কিন্তু ভ্যারাইটিসগুলো চেঞ্জ করে নিতে পারবেন। এই যে ডেট, মান্থ, ইয়ার, এটা দিলে আমাদের ফার্স্টে ডেট আসবে, তারপরে মান্থ আসবে, তারপরে ইয়ার আসবে। তো এটা আপনারা আপনাদের মতো করে চেঞ্জ করে নিতে পারেন, বা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট যদি থাকে আপনারা চেঞ্জ করে নিতে পারেন। এটা হচ্ছে টাইম ফরম্যাট, মানে হচ্ছে 12 ঘন্টা বা 24 ঘন্টা এই টাইপের বিষয়বস্তু। ওকে, তারপরে হচ্ছে উইক স্টার্ট অন, মানে আপনাদের যেই বিজনেসটা থাকবে সেটার যে প্রথম ডেটটা, মানে উইক স্টার্ট হবে কোন ডেটে। তো এখানে বাই ডিফল্ট মানডে দেওয়া আছে, আপনারা চাইলে কিন্তু চেঞ্জ করতে পারেন যদি ক্লায়েন্ট আপনাকে বলে। বাট মোস্ট ম্যাক্সিমাম টাইমে কিন্তু এই যে এই 2-3টা এই যে সাইট যে আইকনটা রয়েছে এবং এই যে এই সাইট ল্যাঙ্গুয়েজ ছাড়া আহামরি আমাদের তেমন কোনো কিছুতে হাত দেওয়ার তেমন কোনো দরকার পড়ে না। জাস্ট আমি দেখায় রাখলাম, এরপর জাস্ট সেভ চেঞ্জেস অপশনটাতে ক্লিক করলাম। এরপর আমরা যদি রাইটিং অপশনটাতে যাই, এখানে আমাদের তেমন কোনো কাজ নাই। এরপর আমরা যদি আমাদের এখানে কোনো কিছু দেখতে হবে না। এরপর আমরা যদি রিডিং অপশনটাতে যাই, এটা কিন্তু একটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পার্ট। ওকে, এখন দেখেন আমি আপনাকে বলি, আমরা যদি আমাদের সাইটটাকে ভিজিট করি এখানে কিন্তু আমরা ব্লগ পোস্ট দেখতে পারবো। যদিও এটা একটা হোম পেজ থাকার কথা, এখানে কিন্তু আমরা বিভিন্নভাবে ডিজাইন করে এলিমেন্টর ইউজ করে অথবা থিম ইউজ করে কিন্তু বিভিন্ন ডিজাইন করতে পারি। বাট এখানে কিন্তু আমার ব্লগ পোস্ট শো করতেছে, যেটা কিন্তু ব্লগ পেজের মধ্যে থাকার কথা ছিল। কারণ আমরা যদি এখান থেকে পেজেস অপশনটাতে যাই, দেখেন আমরা কিন্তু হোম পেজ নামে একটা পেজ ক্রিয়েট করেছিলাম এবং ব্লগ পেজ নামে কিন্তু আমরা আলাদা আরেকটা পেজ ক্রিয়েট করেছিলাম। তো আমরা যদি এই পেজে ভিউ করি, আমাদের কিন্তু টেকনিক্যালি অথবা জেনারেলি এই ব্লগ পেজের মধ্যে আমাদের ব্লগ পোস্টগুলো থাকার কথা ছিল, কিন্তু এটা কিন্তু হোম পেজে গিয়ে বা আমরা যদি আমাদের সাইট টাইটেলে যাই, এই যে আমাদের ডোমেইনটা আছে সেখানে গিয়ে কিন্তু আছে। তার মানে আমাদের ওয়েবসাইটে যতগুলো কন্টেন্ট আছে সেগুলো কিন্তু বাই ডিফল্ট আমাদের ফ্রন্ট পেজে শো করতেছে। তো এটাকে আমাদের চেঞ্জ করতে হবে। তো চেঞ্জ করার জন্য আমরা রিডিং অপশনটাতে গিয়ে এই যে দেখেন এখানে কি দেওয়া আছে, ইওর হোম পেজ ডিসপ্লে। মানে হোম পেজ মানে হচ্ছে যেটা ফ্রন্ট পেজ অথবা ল্যান্ডিং পেজ, যেই পেজ আমরা যখন কোনো একটা পেজ বা একটা ওয়েবসাইটকে ভিজিট করি তখন যেই পেজটা আমরা চোখের সামনে দেখতে পাই বা যেই পেজে আমরা গিয়ে আর কি ল্যান্ড করি সেটাকে আমরা ফ্রন্ট পেজ বা ল্যান্ডিং পেজ বলতে পারি। ওকে, তো আমাদের হোম পেজটা ডিসপ্লে হবে। এখানে ইওর লেটেস্ট পোস্ট দেওয়া আছে বাই ডিফল্ট। যখন আমরা ওয়ার্ডপ্রেসকে ইনস্টল করি তখন কিন্তু ইওর লেটেস্ট পোস্টই থাকে। এর মানে আমাদের যতগুলো পোস্ট থাকবে সেই পোস্টগুলো আর কি আমাদের হোম পেজে গিয়ে সেভ হবে বা হোম পেজে
পেজে গিয়ে শো করবে। তো আমাদের তো আর হোম পেজের মধ্যে ব্লগ পোস্ট রাখার দরকার নাই, কারণ আমরা কিন্তু ব্লগ পোস্টের জন্য আলাদা একটা পেজ ক্রিয়েট করেছি। সো দ্যাটস ওয়াই আমাদের এখানে এই অপশনটাকে রাখা যাবে না। আমরা করব কি, আমরা এই স্ট্যাটিক পেজ, ওকে, এই অপশনটাতে সিলেক্ট করব। তারপরে হচ্ছে সিলেক্ট বিলো। এখন দুইটা অপশন আছে, একটা হচ্ছে হোম পেজ এবং আরেকটা হচ্ছে পোস্ট পেজ। তো হোম পেজ হিসাবে আমরা শো করাবো হোম পেজকে, এবং পোস্ট পেজ হিসাবে শো করাবো ব্লগ পেজকে, যেটা আমরা পোস্ট পেজের জন্য বা ব্লগ পেজের জন্য ক্রিয়েট করেছিলাম। এখন আমরা যদি সেভ চেঞ্জেস অপশনটাতে ক্লিক করি এবং আমাদের ওয়েবসাইটটা আমরা যদি একটু ভিজিট করি, দেখেন এখন কিন্তু আমাদের হোম পেজটা একদম ব্ল্যাঙ্ক হয়ে গেছে। এখানে কিন্তু আমরা ইজিলি যে কোনো কিছু ডিজাইন করতে পারবো আমাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী অথবা বিজনেস ইনফরমেশন দিয়ে। এখন আমরা যদি ব্লগ অপশনটাতে যাই অ্যাজ এ ব্লগ পেজ, আমার কিন্তু ব্লগ পেজের মধ্যেই শুধুমাত্র আমার ব্লগ পেজগুলো মানে ব্লগ পোস্টগুলো শো করতেছে। বুঝতে পারছেন? এটা কিন্তু একটা ম্যান্ডেটরি একটা পার্ট। যদি না বুঝে থাকেন আরেকবার বুঝাই, জাস্ট সিম্পলি এখানে আসবেন ইয়োর হোম পেজেস ডিসপ্লে, এরপর এই স্ট্যাটিক পেজ, এটা ধরা যাবে না, এবং হোম পেজ হিসাবে আপনারা যেই হোম পেজটাকে ক্রিয়েট করেছিলেন সেটাকে ধরায় দিবেন, এবং পোস্ট পেজ হিসাবে যে ব্লগ পেজটাকে বা পোস্ট পেজটাকে ক্রিয়েট করেছিলেন সেটাকে আপনারা ধরায় দিবেন। ওকে, তারপরে হচ্ছে ব্লগ পেজ শো এ মোস্ট, ওকে। তো এটা মানে হচ্ছে আমাদের ওয়েবসাইটে কিন্তু অনেকগুলো ব্লগ পোস্ট থাকতে পারে, তাই না? 100, 200, 300, 400, 500 ব্লগ পোস্ট থাকতে পারে। এখন এই 500 ব্লগ পোস্টই তো আমি আর এই পেজের মধ্যে রাখতে পারবো না, তাই না? তো এই প্রথম পেজটার মধ্যে আমার কয়টা ব্লগ পোস্ট থাকবে? ওকে, তো এখানে আমাদের বাই ডিফল্ট 10 দেওয়া আছে, সাপোজ আমি দিলাম হচ্ছে 9। ওকে, তার মানে হচ্ছে আমাদের এই পেজের মধ্যে আমরা যত পোস্টই আপলোড করি না কেন, আমরা যখন ব্লগ এই অপশনটাতে ক্লিক করব তখন হচ্ছে আমার প্রথমে 9টা যে লেটেস্ট বা নিউ আপডেটেড পোস্টগুলো আমরা আপডেট করব সেগুলো আমাদের সামনে প্রথমে শো করবে। এরপর আমরা একটা পেজিনেশন পাবো, সাপোজ ধরেন এখানে নেক্সট বা প্রিভিয়াসের একটা অপশন পাবো, বা 1 2 3 একটা অপশন পাবো, যেগুলো আমরা ইউজ করে কিন্তু পরবর্তী পেজগুলোতে গিয়ে আবার সেই পেজেও কিন্তু আমরা 9টা পাবো। আবার পরবর্তী পেজ মানে 3 নাম্বার পেজে গেলে আবার 3টা মানে 9টা ব্লগ পোস্ট দেখতে পারবো। তো এইটাই হচ্ছে আমাদের এটার প্রসেস। তারপরে হচ্ছে ইচ পোস্ট ইন এ ফিড ইনক্লুড ফুল টেক্সট এক্সপার্ট। তো ফুল টেক্সট অবস্থায় আছে বাই ডিফল্ট, এটা এইভাবেই থাকুক। সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, ডিসকারেজ সার্চ ইঞ্জিন ফ্রম ইন্ডেক্সিং দিস সাইট। এই অপশনটাতে আপনারা কখনো ক্লিক করবেন না, কারণ একটা ওয়েবসাইট কিন্তু আমাদের বিল্ড করার পরে যখন আমরা এসইও করব ওয়েবসাইটটাকে, তখন কিন্তু ওয়েবসাইটটাকে সার্চ ইঞ্জিনে বা গুগলের যেই ডাটাবেস রয়েছে সেখানে কিন্তু আমাদের ইন্ডেক্স করতে হবে, যাতে করে গুগলে আমাদের ওয়েবসাইটটাকে শো করে। এখন আমি একটা ওয়েবসাইট বানায় রেখে দিলাম, এটা গুগলে কেউ সার্চ করলে পাবেই না, তাহলে তো কাস্টমারের আসলে কোনো লাভ হবে না, তাই না? তো ম্যান্ডেটরি আমাদের ওয়েবসাইটটা যখন আমরা বিল্ড করব, যদি আমরা বিজনেস করতে চাই তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইটটাকে গুগলে ইন্ডেক্স করতে হবে। তো আমরা যদি এই অপশনটাতে ক্লিক করি তাহলে কিন্তু আমরা যতই ইন্ডেক্স করি না কেন, তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইটটা ইন্ডেক্স হবে না। এর মানে হচ্ছে আমরা এই অপশনটাতে কখনো ক্লিক করতে পারবো না, যাতে করে আমরা যদি ক্লিক করি তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইটটা ইন্ডেক্স হবে না, এবং আমরা যদি আনক্লিক অবস্থায় রাখি তাহলে কিন্তু আমরা ওয়েবসাইটটাকে ইজিলি ইন্ডেক্স করতে পারবো। ওকে, তো যদিও এই বিষয়গুলো বিস্তারিত আমরা এসইওর পর্বগুলোতে দেখে নিব। এরপর আমরা যদি ডিসকাশন অপশনটাতে আসি, তো এখানে আরও অনেকগুলো অপশন রয়েছে। সাপোজ ধরেন এখানে কিছু বাই ডিফল্ট অপশন চেকমার্ক করা আছে, এগুলো এভাবে থাকুক। সাপোজ অ্যাটেম্প টু নোটিফাই এনি ব্লক লিঙ্ক ফ্রম দ্য পোস্ট, তারপরে অ্যালাউ দ্য লিঙ্ক নোটিফিকেশন ফ্রম আদার ব্লগস, এটা এভাবেই থাকুক। অ্যালাউ পিপল টু সাবমিট কমেন্টস অন নিউ পোস্ট, মানে নিউ পোস্টে আমাদের নতুন যে পিপলগুলো আছে বা পিপলগুলো আছে সেগুলো আর কি কমেন্ট করতে পারবে, এই অপশনটা আমরা ক্লিক করে রাখছি। তারপরে হচ্ছে কমেন্ট অথর মাস্ট ফুল আউট নেম অ্যান্ড ইমেল। এই যে আমরা কিছুক্ষণ আগে যখন নতুন একটা প্রাইভেট উইন্ডোতে গিয়ে যখন আমরা পোস্টে কমেন্ট করেছিলাম তখন কিন্তু আমার একটা ইমেল দেওয়া লাগছিল, তাই না? সেটাই। তারপরে হচ্ছে ইউজার মাস্ট বি রেজিস্টার ইনটু লগ ইন টু দ্য কমেন্ট। আমরা কিন্তু লগ ইন ছাড়া অবস্থায় বা আমরা কোনো ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করা অবস্থায় কিন্তু পোস্ট কমেন্টটা করতে পারছিলাম। তো এখন আমরা যদি এই অপশনটাতে ক্লিক করি তাহলে কিন্তু কেউ আমাদের ওয়েবসাইটে অ্যাজ এ সাবস্ক্রাইবার বা অ্যাজ এ কাস্টমার লগ ইন করা না অবস্থায় সে কিন্তু আর পোস্টের মধ্যে বা আমাদের যে প্রোডাক্ট আছে সেখানে কিন্তু সে কমেন্ট করতে পারবে না। তো এটা এই অবস্থায় যেগুলো আছে সে এই অবস্থায় থাকুক। তারপরে হচ্ছে অটোমেটিক্যালি ক্লোজ কমেন্ট অন পোস্ট হোল্ডার দেন 14 ডেজ। তারপর হচ্ছে যেগুলো আর কি 14 দিনের আগের পুরনো পোস্ট সেগুলোর কমেন্টগুলো আর কি হাইড হয়ে যাবে। তারপরে হচ্ছে শো কমেন্টস কুকি, এটা এভাবেই থাকুক। এনাবল নেস্টেড কমেন্টস, এটাও এভাবে থাকুক। ব্রেক কমেন্টস, এটাও আমাদের এখানে তেমন কোনো কিছু কাজ নাই, বাই ডিফল্ট কিন্তু তারা সেটিংসগুলো করেই দিছে অটোমেটিক্যালি। ওকে, তারপরে হচ্ছে এনি ওয়ান পোস্ট এ কমেন্ট, তারপরে এ কমেন্ট ইজ হেল্ড ফর মডারেশন। এই যে যখন আমরা যখন কোনো ইউজার ছিলাম না বা আমরা যখন একটা কমেন্ট করেছিলাম আমাদের নাম ইউজ করে অথবা ইমেল ইউজ করে, তখন কিন্তু সেটা
অ্যাপ্রুভড অবস্থায় ছিল না, আমাদের কিন্তু এই ওয়েবসাইটে এসে সেগুলোকে চেক করতে হয়েছে, তারপরে ম্যানুয়ালি আমরা সেগুলোকে অ্যাপ্রুভ করতে পারছি। তো এটাই হচ্ছে সেই অপশন। আমি যদি এই অপশনটাকে আনচেক করে দেই তাহলে কিন্তু যে কেউ আমাদের ওয়েবসাইটে এসে কমেন্ট করে চলে যেতে পারে। সো এই অপশনটাকে কখনো ডিসঅ্যালাউ করবেন না, কারণ আমি তো চাবো না যে কেউ এসে আমাদের ওয়েবসাইটে একটা ফেক কমেন্ট অথবা স্প্যাম কমেন্ট করে দিয়ে আসুক, তাই না? তো আমাকে অবশ্যই সেগুলোকে ম্যানুয়ালি চেক করতে হবে, তারপর আমরা যদি চাই সেগুলোকে অ্যাপ্রুভ করবো, আর যদি না চাই তাহলে সেগুলোকে আমরা অ্যাপ্রুভ করবো না। এবং এনিওয়ান পোস্টে কমেন্ট, তার মানে হচ্ছে যে কেউ এসে আর কি কমেন্টটা করতে পারবে। ওকে, তো আমি চাচ্ছি যে হ্যাঁ, যে কেউ এসে কমেন্টটা করতে পারবে। আর আমি যদি এখানে আনচেক অবস্থায় রেখে দিই তাহলে কিন্তু আর আপনি বা অন্য কেউ গিয়ে কিন্তু সেখানে কোনো কিছুতে কমেন্ট করতে পারবে না, হোয়াট এভার সেটা ব্লগ পোস্ট হোক, হোয়াট এভার সেটা প্রোডাক্ট হোক। ওকে ওকে তারপরে হচ্ছে বিফোর কমেন্ট অ্যাপিয়ার্স, এখানে কমেন্ট মাস্ট বি ম্যানুয়ালি অ্যাপ্রুভড। ওকে, তারপরে হচ্ছে কমেন্ট অথর মাস্ট হ্যাভ এ প্রিভিয়াসলি অ্যাপ্রুভড কমেন্ট। ওকে, এখানে যে অবস্থা যেভাবে আছে সেভাবে রাখেন, জাস্ট এই দুইটা অপশনটা করে রাখেন, এখানে কখনো আনচেক অবস্থায় রাখবেন না। ওকে, তারপরে হচ্ছে আমাদের ডিসপ্লে অ্যাভাটারের অপশন রয়েছে, এখান থেকে চাইলে কিন্তু আমরা এই যে গ্রাফাটার লোগো ইউজ করে কিন্তু আমাদের যে ইউজার রয়েছে এখানে কিন্তু আমরা একটা করতে পারি, কি বলে, একটা ছবি অ্যাড করতে পারি। তো যাই হোক, এটা আমাদের ম্যান্ডেটরি কোনো পার্ট না। এরপর আমরা যদি মিডিয়া অপশনটাতে যাই, ওকে, তো হচ্ছে আমাদের যেই ইমেজগুলো আমরা আপলোড করব সেটার থাম্বনেইল ইমেজের যে সাইজটা আছে সেটা কত করে হবে, 150x150, তারপরে হচ্ছে মিডিয়াম সাইজ হচ্ছে 300x300, তারপর লার্জ সাইজ 1024x1024, এগুলো যেরকম অবস্থায় আছে সেরকম অবস্থায় থাকুক। সো এটা কিন্তু বাই ডিফল্ট তারাই আমাদেরকে সেটিংসগুলো করে দিয়েছে। ওকে, এরপর আরেকটা অপশন রয়েছে পার্মালিঙ্ক, এইটা ওয়েবসাইটের সব থেকে পপুলার এবং ইন্টারেস্টিং একটা ফ্যাক্টর। সাপোজ ধরেন আমি এখানে পোস্টের অপশনটাতে গেলাম, এখন পোস্টের অপশনে যাওয়ার পর আমি এই পোস্টটাকে ভিজিট করলাম, অথবা আমি এই যে ব্লগের অপশনটাতে গিয়ে মানে ব্লগ পেজে গিয়ে আমি এই পোস্টটাকে ওপেন করলাম। তো ওপেন করার পর আমাদের যে ডোমেইনটা ছিল, ডোমেইনের পরে হওয়ার কথা ছিল আমাদের পোস্টের নাম, কিন্তু এখানে কি আসছে, এখানে আসছে হচ্ছে আমাদের ডেট, তারপরে হচ্ছে মানে ইয়ার আসছে এবং ডেটও আসছে, তাই না? এখন আমি আমার ইউআরএলের মধ্যে তার ডেট অথবা যেই ইয়ারগুলো রয়েছে সেগুলোকে আনতে চাচ্ছি না, কারণ এটা প্রফেশনাল কোনো ইউআরএল বা স্ল্যাক না, এটা এসইও ফ্রেন্ডলি না। তো সব থেকে এসইও ফ্রেন্ডলি হচ্ছে আমাদের পোস্ট নেম। বাই ডিফল্ট আপনাদের প্লেন থাকতে হতে পারে, অথবা ডেট অ্যান্ড টাইম থাকতে পারে, অথবা মান্থ অ্যান্ড নেম থাকতে পারে। তো জাস্ট কোনো কিছু বোঝার দরকার নাই, জাস্ট আপনি সেটিংস থেকে যখন পার্মানেন্ট অপশনটাতে আসবেন জাস্ট এখানে পোস্ট নেম ধরা দিবেন। তো পোস্ট নেমের যেই স্ট্রাকচারটা সেটা হচ্ছে আমাদের যেই ডোমেইন থাকবে সেই ডোমেইনের নাম থাকবে, এরপর একটা স্ল্যাশ দিয়ে আমরা যেই কন্টেন্টটা লিখবো, হোয়াট এভার সেটা ব্লগ হোক, ব্লগ হলে ব্লগের নাম থাকবে, মানে ব্লগের যে ইউআরএলটা আছে সেটা থাকবে শুধুমাত্র। আর যদি কোনো পেজ আমরা ক্রিয়েট করি যখন সেই পেজের কিন্তু একটা লিঙ্ক থাকে, সেই লিঙ্কটা শো করবে। ওকে, আমি আপনাকে দেখাই। এখন আমি যদি সেভ চেঞ্জেস অপশনটাতে ক্লিক করি, এখন আমি যদি ব্লগের মধ্যে একটা রিলোড করি, ব্লগ এটা কিন্তু নাই, আমি আরেকবার ব্লগে যাই, ব্লগে যাওয়ার পর ব্লগটাকে ওপেন করি। ওকে, এসে দেখেন এখন কিন্তু আমাদের এখানে কোনো টাইম অথবা ডেট অথবা ইয়ার কোনো কিছু শো করতেছে না, এবং এটাই কিন্তু সব থেকে এসইও ফ্রেন্ডলি। তো এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট, কারণ আমাদের ওয়েবসাইটটাকে কিন্তু এসইও ফ্রেন্ডলিভাবে স্ট্রাকচার করতে হবে, তাই না? তো সবসময় সেটিংস থেকে পার্মালিঙ্কে গেলে যখন যেই অপশনগুলো পাবেন জাস্ট এখানে পোস্ট নেম দিয়ে জাস্ট সেভ চেঞ্জেস অপশনটাতে ক্লিক করবেন, যাতে করে আমাদের যেই ডোমেইন আছে, ডোমেইনের পরে যে আমাদের কন্টেন্টের নামটা আছে সেটাই আর কি অ্যাজ এ স্ল্যাক, অ্যাজ এ ইউআরএল, অ্যাজ এ পার্মালিঙ্ক হিসাবে শো করুক। তো এটাই হচ্ছে সব থেকে বেস্ট বা এসইও ফ্রেন্ডলি। তারপর আমরা যদি প্রাইভেসি অপশনটাতে যাই, এখানে আমাদের কোনো প্রাইভেসি পেজ নাই। আমি সাপোজ ধরেন আমাদের একটা ওয়েবসাইটে কিন্তু বিভিন্ন ধরনের কয়েকটা অ্যাডিশনাল পেজ থাকা ম্যান্ডেটরি। সাপোজ ধরেন প্রাইভেসি পলিসি, টার্মস অ্যান্ড কন্ডিশন, এগুলো কিন্তু এসইওর ক্ষেত্রে খুবই কাজে লাগে এবং এগুলো কিন্তু একটা লিগাল ইস্যু, রাইট? সো আমি সাপোজ ধরেন একটা পেজ ক্রিয়েট করতেছি, এগুলো যদি আমরা পরবর্তীতে আরও বিস্তারিতভাবে দেখব, জাস্ট আমি একটা পেজ ক্রিয়েট করে রাখি যার নাম হচ্ছে প্রাইভেসি পলিসি। এখানে আমরা আমাদের ওয়েবসাইট রিলেটেড বিভিন্ন ধরনের প্রাইভেসি পলিসি কন্টেন্ট কিন্তু আমরা দিতে পারি, ওকে, যাতে করে সবাই দেখতে পারে। তো এখান থেকে আমরা জাস্ট সিম্পলি পাবলিশ করব, আমাদের কিন্তু একটা প্রাইভেসি পলিসি পেজ ক্রিয়েট হয়ে গেছে। এখানে জাস্ট একটা রিলোড দিব, আপনি চাইলে কিন্তু এখান থেকে ক্রিয়েটও করতে পারতেন, বাট জাস্ট আমি এখানে আমাদের যদি যেহেতু একটা অলরেডি প্রাইভেসি পলিসি পেজ ক্রিয়েট করা হয়ে গেছে, জাস্ট এখানে সিলেক্টে গিয়ে জাস্ট এখান থেকে আমরা প্রাইভেসি পলিসির যে পেজটা রয়েছিল সেটাকে জাস্ট ধরাইয়া ইউজ দিস পেজ অপশনটাতে ক্লিক করবো, তাতে করে আমাদের ওয়েবসাইটে যে প্রাইভেসি পলিসি পেজটা ছিল আমরা ক্রিয়েট করে
করেছিলাম সেটা কিন্তু অ্যাজ এ প্রাইভেসি পলিসি সেটা কিন্তু সেট আপ হয়ে গেছে। এটা যখন আমরা ই কমার্স ওয়েবসাইটে ইউজ করব বা অন্য কোনো প্ল্যাটফর্মে ইউজ করব, তখন কিন্তু আমাদের কন্ট্যাক্ট আমাদের যে চেক আউট পেজ আছে বা বিভিন্ন জায়গায় কিন্তু এটা শো করবে যে আই অ্যাকসেপ্ট ইউর টার্মস অ্যান্ড কন্ডিশন বা প্রাইভেসি পলিসি। সেখানে ক্লিক করে কিন্তু সে এই ওয়েবসাইটের যাবতীয় প্রাইভেসি পলিসি রিলেটেড কন্টেন্টগুলো দেখতে পারবে। এবং এটা কিন্তু এসিওর জন্য একটা ম্যান্ডেটরি একটা ইম্পর্টেন্ট ফিচার, কারণ এর মাধ্যমে কিন্তু বিভিন্ন লিগাল ইস্যুগুলো ডিফাইন করা হয়। ওকে, তো এই ছিল আমাদের আপাতত ড্যাশবোর্ডের পর্ব। আমরা কিন্তু মোটামুটি সমস্ত যেই ইনফরমেশন অথবা যেই অপশনগুলো ছিল সেগুলো কিন্তু আমরা এক এক করে শেষ করেছি, এবং আমি যতটুকু দেখাইছি এই 3টা ক্লাসে এইটুক বুঝলেই কিন্তু আপনাদের যে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডটা রয়েছে সেটুকের কাজ হয়ে যাবে। এরপর থেকে আমরা আস্তে আস্তে প্লাগ ইন ইউজ করব, তারপরে হচ্ছে বিভিন্ন পেজ ডিজাইন করব, পেজ বিল্ডারের কাজ দেখব। তো এই ছিল আমাদের যেই ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড ছিল সেই সিরিজের লাস্ট পর্ব, এবং আই হোপ খুব ভালোভাবে প্র্যাকটিস করবেন যাতে করে আপনাদের এই ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড সম্পর্কে অ্যাটলিস্ট কোনো ধরনের আপনাদের কনফিউশন না থাকে। কারণ এই ড্যাশবোর্ডের থ্রুতেই কিন্তু আমরা একটা ওয়েবসাইট বিল্ড করি বা ক্লায়েন্ট কিন্তু এই ড্যাশবোর্ডের থ্রুতেই ওয়েবসাইটটাকে মেনটেন করে। তো এই ড্যাশবোর্ডের কোন জায়গায় কী রয়েছে খুঁটিনাটি সব কিছু কিন্তু আপনাদের মুখস্থ থাকা বা মনে রাখা জরুরি, কারণ আপনি যদি কোনো কিছু না জানেন তাহলে কিন্তু সেই জিনিসটা আপনার হ্যান্ডেল করতে অনেকটা কষ্ট হবে। তো বেস্ট অফ লাক সবার জন্য, এবং বেশি বেশি প্র্যাকটিস করবেন। নেক্সট পর্ব থেকে আমরা আসলে এলিমেন্টর পেজ বিল্ডার কী এবং ওয়েবসাইটের স্ট্রাকচার বা এগুলো কীভাবে কাজ করে বা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট আসলে কী রকম হতে পারে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। টিল দেন সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।